আজ আমি তোমাদের সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, তড়িৎ চুম্বকত্ব, ক্লাস 12 এর। এই চ্যাপ্টারটা তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে। এর থেকে যেমন থিওরি আসে তেমনি প্রবলেমও পড়ে। তা আমি থিওরি দিয়ে শুরু করছি আজকে। দেখো, এই যে তড়িৎ চুম্বকত্ব, এই যে চুম্বক, চুম্বক বলতে আমরা যেটা বুঝি যে প্রাকৃতিক চুম্বক, যার এরকম টাইপের প্রাকৃতিক দণ্ড চুম্বক, নর্থ সাউথ দুটো মেরু আছে, মেরুটা একটু ভিতরের দিকে অবস্থান করে, এটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। এই যে তা এই চুম্বকের কি হয়, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ নর্থ নর্থ হবে বিকর্ষণ, কিন্তু নর্থ আর সাউথ হবে আকর্ষণ। এগুলো আমরা সবই জানি। আমাদের যেটা পড়তে হবে এখানে, এটা ইম্পর্টেন্ট, সেটা হলো চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। সেই চৌম্বক বলরেখা বলতে আমরা কি বুঝি, এর সংজ্ঞা স্বরূপ আমরা বলি যে এই যে চুম্বকের নর্থ মেরু কিংবা সাউথ মেরুর জন্য একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ বলও বলতে পারো, কারণ যদি নর্থ মেরু রাখা তাহলে বিকর্ষণ তো অবশ্যই করবে। তাহলে এই যে চুম্বক যদূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয়, সেই যে ক্ষেত্র বা অঞ্চল তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। তা এই যে চৌম্বক ক্ষেত্রে যদি সর্ববাধামুক্ত বিচ্ছিন্ন একটা এন মেরু, সর্ববাধামুক্ত বিচ্ছিন্ন এন মেরু যে পথে গমন করবে সেই পথটাকেই বলা হয় চৌম্বক বলরেখা। এটা প্র্যাকটিক্যালি এটা করা যায়। আমরা যখন প্র্যাকটিক্যাল করি কিভাবে বিষয়টা করি, দেখো আমি ছোট করে একটু দেখাচ্ছি। এই যে বিচ্ছিন্ন উত্তেজের আমার সূচি চুম্বক নেই, এর নাম হচ্ছে সূচি চুম্বক। এই টাইপের ছোট্ট চুম্বক পাওয়া যায়, দেখো একটা পাওয়া যায়, এর নর্থ মেরু সাউথ মেরু আছে। তা আমি যদি এখানে একটা চুম্বক রাখি, নর্থ সাউথ একটু চুম্বক রাখি, দেখে কাগজের উপরে বসালাম, বসিয়ে এখানে যদি আমি ধরো চুম্বক সূচি চুম্বকটা এখানে বসালাম, তাহলে এর যে নর্থ সাউথের এই যে এটা বিষয়টা এরকম ভাবে ঘুরে গেল মনে করো। তাহলে এখানে আমি দুটো পয়েন্ট করলাম, আবার এটা তুলে নিয়ে আবার এখানে বসালাম, এখানে আবার দুটো পয়েন্ট পেলাম, আবার এখানে দুটো পয়েন্ট পেলাম। ও যেভাবে কাটাটা যেভাবে থাকবে সে অনুযায়ী দুটো করে পয়েন্ট নেব, নিয়ে এইগুলোকে আমি যোগ করব। তাহলে পয়েন্টগুলো যদি যোগ করা হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, পয়েন্টগুলো যোগ করলে কিন্তু আমি এরকম পয়েন্টগুলো যোগ করলে এরকম রেখা পাবো। এই যে রেখা, এটাই কিন্তু বড় রেখা। এটা নর্থ মেরু থেকে শুরু হয়, সাউথে গিয়ে শেষ হয়। তার বড় রেখার দিক হচ্ছে নর্থ থেকে শুরু, সাউথে গিয়ে শেষ। এরকম এই সাইডেও আছে। তোমরা পরবর্তী চ্যাপ্টারে এই বড় রেখা সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবে। তাহলে এই যে সর্ববাধামুক্ত বিচ্ছিন্ন এন মেরু মানে নর্থ মেরু যে পথে গমন করবে তার নাম হচ্ছে চৌম্বক বলরেখা। এই চৌম্বক বলরেখার কনসেপশনটা একটু ভালো করে তোমরা রাখবে। এরপরে আমরা ক্লাস 10-এ একটু পড়েছিলাম যে চুম্বকের উপর প্রবাহের ক্রিয়া। চুম্বক তো অন্যরকম আছে, দণ্ড চুম্বক আছে, অশ্বক্ষুরাকৃতি চুম্বক আছে, তারপরে চুম্বক আছে যেটা চুম্বক শলাকা। চুম্বক শলাকা কেমন দেখতে, ঠিক এরকম টাইপের। এটা কিন্তু নর্থ সাউথ এ কিন্তু এইভাবে ঘুরতে পারে। তা চুম্বক শলাকা এরকম অনেকটা সে উত্তম ভজার মতো দেখতে। তা এই যে চুম্বক শলাকা, চুম্বকের উপর আমরা তড়িৎ প্রবাহের ক্রিয়া। কি ক্লাস 10-এ আমরা কি পড়েছিলাম, বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের
পরীক্ষা। সেখানে পরীক্ষাটা কেমন ছিল? একটা পরিবাহী তার ছিল, এই পরিবাহী তার দিয়ে কারেন্ট যাচ্ছে। তো আমি তারটা প্রথমে ফেলে রাখলাম, তারের মধ্যে কারেন্ট যাচ্ছে না। এর নিচে একটা চুম্বক শলাকা রাখা হয়েছে, এই নর্থ মেরু, এই সাউথ মেরু। তা যদি তারের ভিতর দিয়ে কারেন্ট যায়, এই কারেন্টের দিক দেখানো হয়েছে, তাহলে কি হবে? এই চুম্বক শলাকা উত্তর মেরু বা চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে। কোন দিক বিক্ষিপ্ত হবে? এই দিকে বিক্ষিপ্ত হবে। এই যে এটা সাউথ, এটা নর্থ হয়, তাহলে যদি হিসেব করা হয়, তোমরা জানো দিকটা দেখে নাও, এই যে নর্থ সাউথ, এদিকে ইস্ট, এই সাইডে ওয়েস্ট হয়। তাহলে সাউথ থেকে নর্থের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে প্রথম অবস্থায়। তাহলে সেক্ষেত্রে এটা নর্থ হলে, তাহলে এটা হচ্ছে এদিকটা কি হবে? এই সাইডটা হবে সাউথ নর্থ। তাহলে সাউথ নর্থ, তো এই সাইডটা হচ্ছে ইস্ট হবে, এই সাইডটা তাহলে এটা বলছিলাম, এটা এই সাইডটা ইস্ট হবে। দেখো এই ছবি অনুযায়ী এই সাইডটা হচ্ছে ওয়েস্ট হবে। তাহলে উত্তর মেরু বিক্ষেপ কোন দিক হলো? পশ্চিম দিকে। এই সাইডে নিচে, মানে এই সাইডে বিক্ষিপ্ত হলো পশ্চিম দিকে। তা যদি তড়িৎ প্রবাহের দিক যদি উল্টে দেওয়া হয়, তাহলে কিন্তু বিক্ষেপ কোন দিকে? উত্তর মেরুটা এইদিকে বিক্ষিপ্ত, মানে ইস্ট পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। আবার যদি তারের অবস্থান নিচের দিকে আর চুম্বক শলাকার অবস্থান উপর দিকে হয়, তাহলে কিন্তু বিপরীত ঘটনা ঘটবে। তা এই যে সংক্রান্ত সূত্র কি ছিল? বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা সাঁতার কাটার নিয়ম। এটা কি বলছে? দেখো, যদি কোনো একজন লোক তড়িৎ প্রবাহের দিকে মুখ রেখে তড়িৎ প্রবাহ সাঁতার কাটতে থাকে, এই মনে করো লোক সাঁতার কাটছে, তাহলে লোকটির বাম হাত কোন? দেখো এটা রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড। বাম হাত যেদিকে থাকবে, তাহলে এইদিকে কিন্তু এই সাইডে ওই বরাবর কিন্তু এগিয়ে যাচ্ছে, এই বরাবর তড়িৎ প্রবাহের দিক বরাবর এগিয়ে যাচ্ছে। তাহলে বাম হাতের দিকে, মানে বাম হাতের দিকে কিন্তু চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। দেখো নিশ্চয়ই মিলছে, এটা তোমরা ক্লাস 10-এও পরিষ্কার করেছিলে। এটা অ্যাম্পিয়ারের কিন্তু সন্তরণ নিয়ম, কিন্তু এটা বা সাঁতার কাটার নিয়ম। তাহলে আবার বলছি, যে মনে করি কোনো একজন লোক তড়িৎ প্রবাহের দিকে মুখ রেখে তড়িৎ পরিবাহী তার বরাবর সাঁতার কেটে চলেছে। এই অবস্থায় লোকটির বাম হাত যেদিকে থাকবে, চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে। এছাড়া আরেকটা এখানে তোমরা পড়তে হবে, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মটা কি? বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মটা হচ্ছে, এই ধরো তার আছে, এই তার বরাবর এই ডান হাতটাকে রাখো। যদি এই যে 4টে আঙুল, হাতের মোট 5টা আঙুল আছে, এই 4টে আঙুল যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এই হবে, তাহলে কি? এই বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে এই বুড়ো আঙুল কি নির্দেশ করবে? চুম্বক শলাকা উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। দেখো চুম্বক শলাকা উত্তর মেরু বিক্ষিপ্ত হচ্ছে এই সাইডে, এই যে। তাহলে কি? এই যে ডান হাতের 4টে আঙুল যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল কি নির্দেশ করবে? চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপকে নির্দেশ করবে। আচ্ছা, এই যে ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি যে, দেখো আবার একটু বলছি, এই যে ধরো এদিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে, নর্থ মেরু বিক্ষিপ্ত হচ্ছে, মানে সাউথ মেরু তো অবশ্যই এদিকে বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে নিশ্চয়ই সাইডে মানে এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় এদিকে বিক্ষিপ্ত হচ্ছে, মানে এর উপরে বিকর্ষণ বল কাজ করছে। বিকর্ষণ বল কাজ করছে, এখানে নিশ্চয়ই নর্থ মেরু, এখানে একটা নর্থ মেরু তো নর্থ বিকর্ষণ করে, যার জন্য এদিকে সরিয়ে দিচ্ছে। তাহলে কি বলতে পারি?
কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তা এই যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলে তার জন্য বড়রেখা পাওয়া যাবে। সেই বড়রেখা সংক্রান্ত তোমাদের কতগুলো সূত্র পড়তে হবে। একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সওয়েল কর্কস্ক্রু নিয়ম। কর্কস্ক্রু, এটা প্রতি পদে পদে কাজে লাগে। কর্কস্ক্রু নিয়ম। 2 নম্বর হলো ডান হাতের মুষ্টি নিয়ম। মুষ্টি মানে মুঠো। ডান হাতের, তাহলে ম্যাক্সওয়েল কর্কস্ক্রু নিয়ম আর হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। তা ম্যাক্সওয়েল কর্কস্ক্রু নিয়ম কি বলছে? বলছে যে কোন তড়িৎ পরিবাহী তারের তড়িৎ প্রবাহের দিক বরাবর যদি একটা ডান পাকের স্ক্রু যদি কল্পনা করা হয়, তাহলে স্ক্রুর যদি কল্পনা করা হয়, তাহলে যদি মানে কোন তড়িৎ প্রবাহের দিক বরাবর একটা ডান পাকে স্ক্রুকে প্রবেশ করাচ্ছ, ডান পাকে স্ক্রুকে যদি প্রবেশ করানো হয়, তাহলে এই যে স্ক্রু ঘোরানোর সময় বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে ঘুরবে, বুড়ো আঙুল যেদিকে ঘুরবে, সেটাই কিন্তু হচ্ছে তড়িৎ বড়রেখার মানে চৌম্বক বড়রেখার দিক হবে। তাহলে এখানে একটু মনে রাখবে, একটু তোমার নোট করে নাও যে ডান পাকের স্ক্রু যদি ক্লকওয়াইজ ঘোরে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ক্লকওয়াইজ ঘুরলে তাহলে কি হবে? ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিকে যাবে, ডাউন হবে, সেক্ষেত্রে টাইট হবে, টিআইজিএসটি, টাইট হবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে সে কি হবে? সেক্ষেত্রে উপর দিকে উঠবে স্ক্রুর মাথা, সেক্ষেত্রে লুজ হবে। এগুলো তোমরা ক্লাস 11 ভেক্টর পড়ার সময় পড়েছিলে। আমি আবার দেখাবো যে ক্লকওয়াইজ হলে নিচের দিকে যাবে, মানে স্ক্রু মাথা নিচের দিকে যাবে। স্ক্রু কেমন দেখতে? আবার এই যে এরকম স্ক্রু দেখতে, এই যে মাথা এরকম। স্ক্রু মাথা বলতে কিন্তু এটা না, কিন্তু যেটা এই প্রবেশ করে এইটা সুচালো অংশটা। তাহলে কি ক্লকওয়াইজ হলে ডাউন, টাইট হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আপ, লুজ হবে। তোমাদের কলের নাট, যে কোনো কলের নাট মানে নাট বোল্ট যখন নাট বোল্ট খোলার সময়, রেঞ্জ দিয়ে খোলার সময়, তখন কিন্তু ক্লকওয়াইজ আমরা যখন খুলি তখন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ পাক দিই রেঞ্জ দিয়ে, আবার যখন টাইট দিই তখন কিন্তু ক্লকওয়াইজ পাক দিই। তাহলে কি বলছে ম্যাক্সওয়েল কর্কস্ক্রু নিয়ম? কি বলছে যে তড়িৎ প্রবাহের দিক বরাবর একটি ডান পাকের স্ক্রুকে প্রবেশ করালে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে ঘুরবে, সেদিকেই হচ্ছে চৌম্বক বড়রেখার দিক নির্দেশিত হবে। তা দেখো এখানে একটু খেয়াল করো, এইদিকে আমি হচ্ছে স্ক্রুর দিকে প্রবেশ করছে, মানে ভিতরে প্রবেশ করছে, মানে কি হচ্ছে? টাইট হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশন মানে কেমন হবে? এরকম ভাবে, এই দেখো, এই হবে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ এইভাবে কিন্তু ঘুরছে, এই হবে, মানে ক্লকওয়াইজ হচ্ছে। দেখো এরকম ভাবে প্রবেশ, এই হবে, আমি দেখাচ্ছি এরকম ভাবে, কিন্তু মানে এইভাবে ঘোরালেই কিন্তু এই হবে, মানে এই যে স্ক্রুটা, এই ধরো স্ক্রুটা মানে সামনের দিকে যাচ্ছে, তার মানে কি এরকম ভাবে কিন্তু এরকম ভাবে প্রবেশ করাতে হবে। কোনটা ক্লকওয়াইজ হচ্ছে? দেখো এই যে আমার বুড়ো আঙুলটা, এই হাতের বুড়ো আঙুল, এই দেখো বুড়ো আঙুলটা এই হয়ে যাচ্ছে কিন্তু স্ক্রুটা, তাহলে এইটা কিন্তু এই ক্লকওয়াইজ ডাইরেকশন হলে কি হবে? এটা হচ্ছে তোমার স্ক্রুটা প্রবেশ করবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ করো, তাহলে কি হবে? দেখো স্ক্রু খুলে আসবে। এটা গেল ম্যাক্সওয়েল কর্কস্ক্রু নিয়ম। আর ডান হাতের মুষ্টি নিয়ম, কি বলা হচ্ছে? ডান হাতের মুষ্টি নিয়ম বলা হচ্ছে এই যে তার আছে, এই তারটাকে তুমি মুঠো করে ধরো, এই তার ধরে, এই তার যে কারেন্টটা যাচ্ছে এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই বুড়ো আঙুল যদি, এই যে বুড়ো আঙুলটা, এই যে বুড়ো আঙুল যদি
তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। তাহলে অন্য আঙুলগুলো কোন দিকে বেন্ট হচ্ছে? এইদিকে বেন্ট হচ্ছে, দেখো এই বেন্ট বা বাঁকছে এই সাইডে, এইভাবে কিন্তু বড়রেখার দিক নির্দেশিত হবে, এইভাবে দেখো এই যে। তাহলে বুড়ো আঙুল যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে অন্য 4টি আঙুল একত্রে যেদিকে বেন্ট বা বাঁকছে সেই দিকটা বড়রেখার দিক নির্দেশ করবে। এটা কিন্তু ডান হাতের মুষ্টি নিয়ম। মুষ্টি মানে হচ্ছে মুঠো। সেই হিসাবে তোমার বড়রেখাগুলো আঁকবে কেমন করে বড়রেখাগুলো হয়, তবে এটা বারবার মনে রাখবে যে এই ক্লক ওয়াইজ হলে হচ্ছে ডাউন রাইট হয়, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে আপ বা স্ক্রু লুজ হয়। তা আমরা সেই ভেক্টরের ক্ষেত্রে একটু বলে রাখি যে ভেক্টরের ক্ষেত্রে কি পড়েছিলাম, দেখো একটু এখানে বলাটা ভালো যে ধরো এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে, এ ক্রস বি। এ ক্রস বি মানে এর থেকে বির দিকে ডান পাকে স্ক্রু কল্পনা করো, মানে এর থেকে বির দিকে স্ক্রুটা কেমন করবে, এরকম ভাবে ঘুরছে। ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে কিন্তু স্ক্রুটা কি হবে, লুজ হবে, মানে উপর দিকে উঠবে, মানে এরকম কিন্তু ডাইরেকশন হবে। এ ক্রস বি ডাইরেকশন কিন্তু এদিকে, দেখো এই মাথাটা ডাইরেকশন নির্দেশ করছে, এ ক্রস বি লুজ মানে এদিকে। আর যদি বি ক্রস এ করা হয়, যদি এটা যদি এ দেওয়া হয়, এটা যদি বি দেওয়া হয়, উল্টে দিলাম একটু, এ ক্রস বি এদিকে হবে, সেক্ষেত্রে ডাইরেকশন কি হবে, এ ক্রস বি, মানে ডাইরেকশনটা এদিক থেকে, মানে ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ হলে কি হবে, তাহলে স্ক্রুটা কেউ টাইট হবে, মানে স্ক্রু মারাটা কোন দিকে, ওই দিকে বোর্ড ভেদ করে এইদিকে যাচ্ছে, এই যে এটা দিক নির্দেশ করছে মনে করো ওই দিকে। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ এর ডাইরেকশন কিন্তু আলাদা, ওই জন্য লেখা হয় এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। দেখো বায়োসাভার্ট সূত্র, একটা পরিবাহী তার আছে, আমি একটু বাকি একে, তো তার তো বিভিন্ন রকম হতে পারে, বাঁকা চোরা যে কোনো হতে পারে, সোজা বক্র। তা এই যে তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তারের খুব ক্ষুদ্র অংশ ডেল্টা এল ধরা হলো। এই ডেল্টা এল ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ ডেল্টা এল, এখান থেকে 8 ডিস্টেন্স দূরে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। চৌম্বক ক্ষেত্র, তাহলে ডেলের জন্য চৌম্বক ক্ষেত্র ডেল্টা বি বলছি আমরা। ডেল্টা বি এটা ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভেক্টর কোয়ান্টিটি। তা এই যে চৌম্বক ক্ষেত্র কিসের উপর নির্ভর করে আমরা কি জানি, ডেল্টা বি। আর ডেল্টা বি মানে খুব ক্ষুদ্র, ডিএক্স মানে তোমরা কি জানো, খুব ক্ষুদ্র। ডিএক্স মানে কত ক্ষুদ্র, তুমি যত ক্ষুদ্র কল্পনা করতে পারো তার থেকেও ক্ষুদ্র। তুমি বললে স্যার ডিএল ডেল্টা এল এর মান হচ্ছে 0.0001 সেমি। আমি বললাম না, ওতে আমি সন্তুষ্ট না, আমি বললাম 0.0001 সেমি। তুমি বললে না, একজন বললো না স্যার না ওতে না আরো কম, তাহলে পরপর শূন্য বসিয়ে দাও, এটা শূন্য বাড়ছে 1 সেমি। তার মানে ডেল্টা এল কত, তুমি যত ক্ষুদ্র কল্পনা করতে পারো তার থেকে ক্ষুদ্র। এটা কিন্তু আমি বলে 0 নয়, কিন্তু ডেল্টা এল নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে তো কোনো মিনিংই থাকে না। তার ডেল্টা অসংখ্য ডেল্টা এল যোগ করে কি পাওয়া যাবে, একটা এল দৈর্ঘ্য পাওয়া যাবে। আমরা যখন অঙ্ক করব তখন এরকম তারটাকে ছোট্ট ছোট্ট খন্ড 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 করে ভাগ করব, ভাগ করে করে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তা বায়োসাভার্ট সূত্র কি বলছে, ডেল্টা এল অংশের জন্য চৌম্বক ক্ষেত্র হচ্ছে ডেল্টা বি। সেই ডেল্টা বি প্রপোর্শনাল টু আই, ডেল্টা বি প্রপোর্শনাল টু ডেল্টা এল, ডেল্টা বি প্রপোর্শনাল টু এই যে আর আর এর মধ্যে কোন থিটা, সাইন থিটা। আর একটা হচ্ছে ডেল্টা বি প্রপোর্শনাল টু 1/r²। দেখো আই বাড়লে ডেল্টা বি বাড়বে, এল বাড়লে বি বাড়বে, পরিষ্কার। থিটা কোণ বাড়লে বি বাড়বে, আর আর দূরত্ব যত বাড়বে তত বি কমবে। জানো কোন তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যত দূরে যাওয়া যায় চৌম্বক ক্ষেত্র কিন্তু আস্তে আস্তে কমে, ওই জন্য ব্যস্ত সম্পর্ক, এটা মাথায় রাখবে। তাহলে এগুলোকে একত্রে আমরা কি লিখতে পারবো, আমরা একত্রে লিখি
ডেল্টা বি প্রপোর্শনাল টু আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আসছে ডেল্টা বি সমান একটা ধ্রুবক কে কে আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই কে হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটা নির্ভর করে এই যে তারের থেকে এই পি বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, যে দূরত্ব, এই মধ্যবর্তী মাধ্যমের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে কোন একক ব্যবহার করছো তার উপর নির্ভর করে। তা এসআই পদ্ধতিতে এটাকে লেখা হয় মিউ 0/4 এটা মিউ 0, মিউ মানে কিন্তু সেই বিড়ালের ডাক মিউ না, এটা এমনি মিউ 0। একে বলা হচ্ছে মিউ 0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আমরা আগে পড়েছি এপসাইলন, একটা এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এটা মিউ 0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এই মিউ 0 মান হচ্ছে মিউ 0 মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার বা হেনরি মিটার ইনভার্স। মানটা একটু দেখে নিও। তাহলে এসআই পদ্ধতিতে আমরা কিভাবে লিখবো, ডেল্টা বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই আমরা ডিএক্স পড়েছিলাম, মানে আমরা ডেল্টা এক্স বা এটাকে ডিএক্স ও লিখলেও হবে, খুব একটা অসুবিধা হবে না। কেউ যদি এরকম দিতে অসুবিধা তোমরা এরকম ভাবে লিখবে তাও হবে। তাহলে ডেল এক্স বা ডিএক্স মানে ডেল্টা বি বা ডিবি তাও লিখলে হবে। তাহলে ডেল বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তা এই যে পরিবাহিত ডেল্টা এল হচ্ছে ক্ষুদ্র অংশ, অসংখ্য ডেল্টা এল মিলে কি হয় একটা এল দৈর্ঘ্যের পরিবাহী হবে। তা ধরো এই যে ডেল্টা এল, ডেল্টা এল অন দৈর্ঘ্যের জন্য ডেল্টা বি 1, ডেল্টা এল 2 দৈর্ঘ্যের জন্য ডেল্টা বি 2, অসংখ্য দৈর্ঘ্য ভাগ ডেল্টা এল 3 দৈর্ঘ্য ডেল্টা বি 3। তাহলে আমরা বি সমান লিখতে পারবো ডেল্টা বি 1 প্লাস ডেল্টা বি 2 প্লাস ডেল্টা বি 3 প্লাস চলবে অসংখ্য, এখানে সামেশন ওভার ডেল্টা বি জে ইকুয়াল টু 1 to n, এটাই সামেশন। তাহলে ওখান থেকে ওইটা কি ছিল, মিউ 0/4 পাই সামেশন বাই আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার, এইটাই দাঁড়াবে। তাহলে এটাই কিন্তু বিস্তৃত পরিবাহী, মানে বড় পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র হবে বি সমান মিউ 0/4 পাই সামেশন আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তোমরা অঙ্কে পড়েছো যে এই যে কন্টিনিউয়াস সামেশন মানে কোনো কন্টিনিউয়াস মানে 1 2 3 4 5 6 7 8 9 10 পরপর কিন্তু চলবে, কোন রকম মানে মাঝখানে কোনো ডিসক্রিট ব্রেক নেই, কোনো ব্রেক যদি না থাকে মানে কোনো মানে এটা অ্যাবসেন্ট না, 3 এর পরে 5 5 এর পরে 7 7 এর পরে 11 এরকম না, পরপর যদি চলে একে বলে কন্টিনিউয়াস সামেশন। কন্টিনিউয়াস সামেশনকে বলা হয় ইন্টিগ্রেশন। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কি লিখতে পারি, মিউ 0/4 পাই ইন্টিগ্রেশন আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে আমাদের অঙ্ক তুলে কিন্তু এটাই লাগবে, বি সমান মিউ 0/4 পাই ইন্টিগ্রেশন আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাই কিন্তু বিস্তৃত পরিবাহীর জন্য বায়োসাভার্ট সূত্র। এবার দেখো যে বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটা একটু দেখে নাও তোমরা। আচ্ছা এখানে আমরা মিউ 0 মানটা বলেছিলাম 4 পাই 10⁻⁷ হেনরি পার মিটার, ওই এককগুলো তোমরা একটু দেখে নেবে। আমরা এখন বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটা একটু দেখে নিই। দেখো বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপ আমরা ডেল্টা বি সমান জানি মিউ 0/4 পাই আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা খুবই সোজা। দেখো ডেল এল সাইন থিটা সমান আমরা লিখতে পারি ডেল এল একটা ভেক্টর, ডেল এল ভেক্টর তার মড একটা 1 নিচ্ছি, একটা সাইন থিটা নিচ্ছি, একটা 1 নিচ্ছি। কেন নিলাম কি জন্য নিলাম সব বলবো। আমি ডেল্টা এল ভেক্টর লিখলাম তার মড, এটাকে লিখছি আর ক্যাপ ইন্টু মড সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এটা না লিখলেও চলে, এটা লাগবে না, তাহলে এটা থাক।
তোমরা কি জানো a ক্রস b সমান ab sin থিটা ইন্টু n ক্যাপ। a ক্রস b সমান ab sin থিটা n ক্যাপ, এই জন্য কিন্তু একটু এরকম ভাবে করে নিলাম। তাহলে এখান থেকে একটা n ক্যাপ যদি একটা 1 লিখে n ক্যাপ দিতাম, n ক্যাপ তার মড করি, কোন একক ভেক্টরের মডুলাস 1 হয়, সেই হিসাবে কি লিখতে পারি, এটা মডুলাস অফ ডেল এল ভেক্টর ক্রস আর ক্যাপ। তাহলে এই হলো, তাহলে ডেল এল সাইন থিটা ডেল এল ভেক্টর ক্রস আর ক্যাপ। তাহলে ডেল বি সমান কি লিখবো, মিউ 0/4 পাই, তাহলে আই থাকলো ডেল এল ভেক্টর ক্রস আর ক্যাপ তার মড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে মডটা তুললে ভেক্টর চিহ্ন চলে আসবে, ডেল বি ভেক্টর ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল্টা এল ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এটাই কিন্তু বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপ, মিউ 0/4 পাই আই ডেল্টা এল ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এখানে অনেক সময় তোমাদের বইতে আছে আর ক্যাপ মানে আর ভেক্টর বাই আর, তাহলে সেক্ষেত্রে হবে ডেল এল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউ, এরকম আসতে পারে। তাহলে বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটা তোমরা দেখলে। তাই ভেক্টর রূপ থেকে আমি যে ছবিটা এঁকেছিলাম একটু দেখে নাও তো, একটু এখানে আবার একটু দেখাচ্ছি। এই ছিল এই বরাবর, এই যে এইদিকে ছিল ডেল এল ভেক্টর আর এই ছিল পি বিন্দু। তাহলে ডেল এল ক্রস এটা আর, ডেল এল ক্রস আর, আর ক্যাপ হচ্ছে আর বরাবর একক ভেক্টর, ডেল এল ক্রস আর করলে তাহলে কি হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে কি হবে, স্ক্রু টাইট হবে মানে ভিতর দিকে প্রবেশ করবে। তাহলে এই পয়েন্টে কিন্তু এই পয়েন্ট এই জায়গার দিকে কিন্তু তোমার বি ভেক্টরটা কেমন হবে, হচ্ছে খাতার সাপেক্ষে নিম্নমুখী, নিম্নমুখী ভেক্টরকে আমরা এরকম দিয়ে ক্রস দ্বারা নির্দেশ করি। কি যদি এটা যদি এদিক হতো তাহলে কি হতো, সেক্ষেত্রে এই সাইড হলো এই বিন্দুযুক্ত পি, সেক্ষেত্রে হতো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, স্ক্রু খুলে আসবে মানে ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে ভেক্টরটা আমরা লিখতে এরকম হবে এই দিয়ে। তাহলে ঊর্ধ্বমুখী ভেক্টর বোঝাতে আমরা এই নির্দেশ করব, আর নিম্নমুখী ভেক্টর বোঝাতে এই নির্দেশ করব। তোমাদের বইতে এরকমই করা আছে, এগুলো কাজে লাগবে। এটা ঊর্ধ্বমুখী ভেক্টর, এটা হচ্ছে নিম্নমুখী ভেক্টর। তাহলে বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটা তোমরা বুঝলে। আর এখানে একটা কথা একটু বলে রাখি, এই যে বি ভেক্টর, এই যে বিটা বি ভেক্টর অনেকগুলো নাম আছে, তোমরা নোট করতে পারো। বি ভেক্টর বলা হয় চৌম্বক ক্ষেত্র, বলা হয় চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ বা চৌম্বক আবেশ ভেক্টর, বা এর আরেকটা নাম হচ্ছে চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক প্রবাহ ঘনত্ব, এতগুলো নাম আছে। চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ ভেক্টর বা চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। আরেকটা আছে আমরা পড়ি বি ভেক্টর ইকুয়াল টু মিউ 0 ইন্টু এইচ ভেক্টর, মিউ ইন্টু এইচ ভেক্টর বলা হয়। তাহলে লেখা হয় এইচ ভেক্টর ইকুয়াল টু বি বাই ভি ভেক্টর বাই মিউ, মানে কোন স্তরের চৌম্বক ক্ষেত্র মানে কোন কিছু চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক ভেদ্যতার অনুপাত হচ্ছে এইচ। এইচ এর পরিচয়টা কি, এইচ এর পরিচয়টা হচ্ছে এইচটাকে বলা হয় চৌম্বক প্রাবল্য, এইচটাকে বলা হয় চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র, চুম্বকন ক্ষেত্র। এতগুলো কিন্তু টার্ম মানে বাংলা এগুলো মনে রাখবে। বি ভেক্টরের চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ বা চৌম্বক আবেশ ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বা চৌম্বক প্রবাহ ঘনত্ব, আর এইচ হচ্ছে বি বাই মিউ, একে লেখা হয় চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। এগুলো একটু মনে রাখবে, খুব ইজি জিনিস। বায়োসাভার্ট সূত্রের প্রয়োগ, দীর্ঘ সোজা দাঁড় মানে সোজা লং স্ট্রেট ওয়্যার। দেখো ধরো একটা
সোজা তার আছে, এই তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তারের এখান থেকে আর ডিস্টেন্স দূরে আমরা পি বি বিন্দুতে আমরা বি ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বার করব। তা কি করে বার করব? তারের নিম্ন প্রান্ত মনে করো এ, ঊর্ধ্ব প্রান্ত মনে করো বি। তা আমরা এই যে কোণটাকে একটু মেজারমেন্ট করি, ধরো এখানে যোগ করছি, এই যোগ করছি, তাই আর এই যে সাপেক্ষে এই যে কোণটাকে বলা হচ্ছে θ1, আর উপর দিকে এটাকে বলা হচ্ছে θ2 কোণ। আমরা বলি যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণগুলোকে মাইনাস বলি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এই কোণটা এটা মাইনাস θ1, আর উপর দিকের কোণটা ক্লকওয়াইজ প্লাস বলি আমরা। অ্যান্টি ক্লকওয়াইজ কোণ হচ্ছে মাইনাস আর ক্লকওয়াইজ কোণ হচ্ছে প্লাস। নিচের দিকে কোণ θ1, উপর দিকে কোণ θ2। তার মানে এই যে θ1 থেকে θ2 এর মধ্যে কোণটা আছে। তাই এই ছবিটা একটু সহজ করে আমি একটু আঁকি, তাহলে কোণটা মনে রাখবে কত, কোণের লিমিটটা হচ্ছে মাইনাস θ1 টু θ2। আমরা কিন্তু লাস্টে এটাই বসাবো। আর ছবিটা একটু মুছে দিয়ে একটু পরিষ্কার করে অন্যরকম ভাবে আঁকি। দেখো তাহলে কি হচ্ছে যে এটাকে ধরছি ও বিন্দু। আমাদের সূত্র কি ছিল? ডেল্টা বি সমান মিউ 0 আই বাই 4 পাই ডেল এল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা ডেল এল এর জন্য। প্রথম কাজ হচ্ছে তারটাকে আমরা ডেল এল করে করে ডেল এল অংশ করে খন্ড 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 করে করে পিস পিস করে করে ভাগ করব। তা ও বিন্দু থেকে এল ডিস্টেন্স দূরে ডেল এর একটা ক্ষুদ্র অংশ নিলাম, আর এখান থেকে আমাদের আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আমাদের বি ভেক্টর বার করতে হবে, এটা আর। তা আর এখান থেকে ডেল এল থেকে এই যে পি পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা বলছি, এটাকে আমরা এক্স দ্বারা নির্দেশ করছি। আমরা এটাকে এক্স দ্বারা নির্দেশ করলাম। এই কোণটাকে ধরছে আলফা। দেখো কেন করছে এগুলো, সূত্রটা খেয়াল করো। সূত্রে কি ছিল? ডেল এল থেকে পি পর্যন্ত একটা কোণ থাক, পি পর্যন্ত ডিস্টেন্সটাকে বলা আর, আর এর জায়গায় এখানে আছে এক্স। আর ডেল এর ডাইরেকশন কোন দিকে? আই ডাইরেকশন যেদিকে, ডেল এর ডাইরেকশন সেই দিকে, এই দিকে, এই বরাবর, তাই তো? এটা যদি বাঁকা দাঁড় হতো তাহলে ডেল এর হতো কি স্পর্শক বরাবর হতো, তাহলে ডেল এর ডাইরেকশন উপর দিকে, আর এই যে এক্স মানে আর এর ডাইরেকশনটা এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে বলা হচ্ছে আলফা। এটা যেহেতু লম্ব দিক, এটা 90 ডিগ্রি কোণ। তো সূত্রটা কি হবে? ডেল বি সমান মিউ 0 আই বাই 4 পাই ডেল এল, সেটার জায়গায় হবে আলফা, আর এর জায়গায় কি আছে? এক্স আছে, এক্স স্কয়ার, মিউ 0 আই বাই 4 পাই ডেল এল সাইন আলফা বাই এক্স স্কয়ার। এবার কিন্তু আমার ডেল বি রয়েছে, আমার বি বার করতে হবে। বি বার করা অর্থাৎ ইন্টিগ্রেশন করা। এখানে ইন্টিগ্রেশনটা খেয়াল করো, এল এর উপর ইন্টিগ্রেশন, ডেল এল ডিএক্স এর উপর যেমন ইন্টিগ্রেশন হয়, ডেল এল এর উপর ইন্টিগ্রেশন। আলফা আবার কিন্তু এল এর উপর নির্ভরশীল, এক্স আবার দেখো কি এখানে এল এর উপর নির্ভরশীল। এই ডিস্টেন্সটা কিন্তু এল, এখান থেকে এই পর্যন্ত। ও পি, এটার নাম কিউ দিতে পারো, এটা কিউ, এই পয়েন্টটার নাম কিউ। তাহলে এখানে আমার এগুলো সব চেঞ্জ করতে হবে, আলফাটাকে চেঞ্জ করতে হবে, এগুলো সব চেঞ্জ করে আনতে হবে। আর এই কোণটা গুলো থিটা বলছি আমরা, থিটা। তোমরা জানো থিটার লিমিট কত ছিল? মাইনাস θ1 টু θ2। এইগুলো সব বসাতে হবে, এই জন্য এ করছি। তাহলে কি লিখবো এবার? শুরু করা যাক, কিভাবে ক্যালকুলেট করবো। তো আলফা সমান লেখা যায় 90 প্লাস থিটা। এই যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে সাইন আলফাটাকে চেঞ্জ করে দাও, সাইন আলফা ইকুয়াল টু সাইন 90 প্লাস থিটা। তোমরা সাইন 90 প্লাস থিটার সমান কি জানো? কস থিটা। দেখো থিটায় চলে এসছে।
আমার টার্গেট হচ্ছে এই ডেলের উপর কি ইন্টিগ্রেশন করবো, ডেলের উপর ইন্টিগ্রেশন করাটা খুব চাপের হবে, কারণ ডেলের ইন্টিগ্রেশন করে এল হয়তো তেল নিয়ে আমার কি হবে, কারণ এল আবার ডেলের উপর আবার কি প্রত্যেকটা একে অপরের থিটার উপর ডিপেন্ডেন্ট। আমার দরকার হচ্ছে থিটা, থিটার লিমিট যেহেতু আছে, সুতরাং থিটা দিয়ে ডেলেরটাকে থিটায় নিয়ে যাব। সেই তোমার ভেরিয়েবল চেঞ্জ করার মতো তোমরা ইন্টিগ্রেশন করার সময় যেমন করেছো অঙ্কে। তাহলে সাইন আলফা ইকুয়াল টু সাইন 90 প্লাস থিটা সমান সাইন থিটা, এটা গেল। আর একটা হচ্ছে দেখো যে এই যে এল আর আর, আর তো ধ্রুবক, এল ও ধ্রুবক, এল ধ্রুবক বলছি, আর ধ্রুবক, এক্সটা কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে আমরা এই এক্স ডিপেন্ডেন্ট আবার এল এর উপরে, আর এর উপর ডিপেন্ডেন্ট, আমার দরকার ডেল এলটাকে চেঞ্জ করতে হবে। ডেল এল যেহেতু চেঞ্জ করবে এই জন্য আমরা কি লিখছি, দেখো এল বাই আর সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। দ্যাট মিনস এল ইকুয়াল টু আর ট্যান থিটা। তাহলে আমার ডেল্টা এল দরকারটা ডিএল সমান, মানে ডেল্টা এল সমান কি হবে, আর ট্যান থিটার ডেরিভেটিভ কি হয়, সেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা, বা ডেল থিটা লিখতে পারো, ডেল্টা এল ইকুয়াল আর সেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এটা হচ্ছে আর সেক স্কয়ার থিটা ডি থিটা হলো। আর দেখো এখানে একটা জিনিস পাওয়া যাচ্ছে, cos থিটা ইকুয়াল টু cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, দ্যাট মিনস আর বাই এক্স, আর বাই এক্স। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা একটু বার করে নিই, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু আর বাই cos থিটা, দ্যাট মিনস আর সেক থিটা। কেন এগুলো করছি, কারণ এক্সটাকে চেঞ্জ করবো থিটায়, আলফাটাকে চেঞ্জ করবো থিটায়, ডেলটাকে চেঞ্জ করবো থিটায়, সব থিটাতে নিয়ে যাবো, কারণ থিটার লিমিট দেওয়া আছে। এটাই কিন্তু আমাদের টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে থিটায় পরিবর্তন করা। ওই জন্য কিভাবে করলাম, আলফা লিখলাম, এল বাই আর করলাম, আর কস টেন আর বাই, তিনটে স্টেপ তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3টে, এই 3টে পার্ট মনে রাখলে কিন্তু ওটা হয়ে যাবে। একটু জটিল ক্যালকুলেশন তোমাদের মনে হতে পারে। এখন আমরা কি করছি, এই ডেল বির জায়গায় মানগুলো একটু বসিয়ে দিই। ডেল বির জায়গায় মানটা আমরা বসাবো, তাহলে এখান থেকে লিখি মিউ 0 বাই আই বাই 4 পাই, ডেল সমান কি পাওয়া যাচ্ছে, আর সেক স্কয়ার থিটা ডি থিটা, সাইন আলফা সমান কি পাওয়া যাচ্ছে, কস থিটা, আর এক্স স্কয়ার মানে কত, এক্স স্কয়ার মানে আর স্কয়ার সেক স্কয়ার থিটা, আর স্কয়ার সেক স্কয়ার থিটা। কি কি কাটছে দেখো, সেক স্কয়ার থিটা কেটে গেল, একটা করে আর কাটলো, তাহলে আলটিমেট কি পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে মিউ 0 আই বাই 4 পাই 1 বাই আর cos থিটা ডি থিটা, cos থিটা ডি থিটা। তাহলে এই যে বি সমান কি পাওয়া যাবে, ইন্টিগ্রেশন ডেল্টা বি মানে মিউ 0 আই বাই 4 পাই আর ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা। থিটার লিমিট কি আছে, মাইনাস থিটা 1 টু, ওই যে লিখে দিয়েছিলাম থিটা 2 এই যেখানে। তাহলে সমান কি মিউ 0 আই বাই 4 পাই, cos থিটার ইন্টিগ্রেশন করলে sin থিটা হয়, sin থিটার মাইনাস থিটা 1 টু থিটা 2, দ্যাট মিনস মিউ 0 আই বাই 4 পাই sin থিটা 2 মাইনাস অফ, দেখো মাইনাস সাইন মাইনাস থিটা 1, তাহলে মাইনাস সাইন মাইনাস থিটা 1 মানে কি, সাইন মাইনাস সাইন থিটা, প্লাস হয়ে যাচ্ছে, প্লাস সাইন থিটা 1। তাহলে আলটিমেট কথা হলো, এটা আর থাকবে, এটা আর লেখা হয়নি, এই যে মিউ 0 আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এই কিন্তু বি এর মান, মিউ 0 আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, বি পাওয়া গেল। এটাই কিন্তু বি ভেক্টর পাবলাম। তাহলে আমাদের কি মনে রাখতে, যে এখানে যেহেতু ডেল্টা এল আছে, ডেল্টা এল আবার একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট, আর আমার লিমিট আছে থিটা 1 থিটা 2,
সুতরাং সব থিটারে ট্রান্সফার করবো, মানে সাইন আলফাটাকে ট্রান্সফার করলাম থিটায়। আচ্ছা, ডেল্টা এলটাকে ওই এল ইকুয়াল টু এল বাই আর ইকুয়াল টু ট্যান থিটা ধরে ডেল্টা এল বার করে ট্রান্সফার করলাম, আর এক্সটাকে আবার ট্রান্সফার করলাম। এখানে এক্সটাকে ট্রান্সফার করলাম, এক্সটাকে ট্রান্সফার করলাম আর বাই এক্স, আর যেহেতু কনস্ট্যান্ট ওই জন্য আরেক তাহলে এমন ভাবে ট্রান্সফারটা করতে একটা ধ্রুবক থাকে এক্স বাই আর করলে, আর বাই এক্স করলে কিন্তু হয়ে যাচ্ছে কস থিটা, আর বাই এল করলে কিন্তু হতো না, কারণ এখানে এল আবার কিন্তু অন্যভাবে চলে যেত। তাহলে তোমরা বুঝতে পারলে বি ইকুয়াল টু কি হবে, এই যে দীর্ঘ সোজাতার বা ঋজুতারের জন্য বি কত হচ্ছে মিউ জিরো আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। তা এখানে খেয়াল করো এটা কিন্তু এই বি কিন্তু ভেক্টর, যদি বলা হয় তাহলে এই পি পয়েন্টে হচ্ছে বি এর দিক কোন দিক হবে যদি বলা হয় তাহলে কি করে বুঝবে দিকটা? দেখো একই রুল, এই যে এই বরাবর আই যাচ্ছে আর এখান থেকে ডিস্টেন্স দূরে পি পয়েন্ট, এখানে পি পয়েন্টে বি এর দিক, তাহলে এখানে কিন্তু বি এর তুমি মানটা পেলে মিউ জিরো আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, কিন্তু যদি বি এর দিকটা নির্দেশ করতে হয়, কারণ বি যেহেতু ভেক্টর, তোমরা ডান হাতের মুষ্টি নিয়ম অনুসারে কি বলা হচ্ছে, এই যে ডান হাত মুঠো করে ধরো, তাহলে এই বরাবর যদি কারেন্টের দিক নির্দেশ করে তাহলে বাকি আঙুলগুলো এই যে 4টে আঙুল সেই যেদিকে বেন্ড করবে সেই বরাবর হচ্ছে বড়রেখার দিক হবে, আর বড়রেখার স্পর্শকের দিক হচ্ছে বি এর দিক। সেই হিসাবে বিচার করলে কিন্তু আমি ছবিটা একটু পরিষ্কার করে আঁকছি, দেখে নাও। এই বরাবর যদি কারেন্টের দিক হয় তাহলে আর এখান থেকে পি পয়েন্ট এই জায়গাটায়, তাহলে পি কে আর ব্যাসার্ধ করে রাউন্ড করে বৃত্ত কল্পনা করো, এই বৃত্তের স্পর্শ বরাবরই কিন্তু বি এর দিকটা হবে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় যদি বলা নাও থাকলে এটা কিন্তু বলে দিতে হবে, নালে যদিও এটা 3 নম্বরের কোশ্চেন, 3 অনেকটা ক্যালকুলেশন করতে হচ্ছে, কিন্তু যদি এটা না বলে দাও বি এর দিকটা তাহলে কিন্তু হাফ নাম্বার কাটতে পারে। সুতরাং এটা একটু মাথায় রাখবে, বি যেহেতু ভেক্টর রাশি সুতরাং বি এর দিকটা কিন্তু অবশ্যই দেখাতে হবে, ওটা কর্টিস্কো নিয়ম দিয়ে দেখাতে পারো কিংবা ডান হাতের মুষ্টি নিয়ম দিয়েও বলতে পারো। চলো পরবর্তী আমরা প্রয়োগে যাই। আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পরিবাহী তার আছে, তা এই পরিবাহী তারের কেন্দ্রবিন্দুতে পি ভেক্টর বার করতে হবে, পি ভেক্টর। তা দেখো কারেন্টটা এই প্রবেশ এই যাচ্ছে, তা আমরা কি সূত্র ছিল, ডেল বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই সূত্র আমাদের কিন্তু ছিল। তা এই প্রথম কাজে তারটিকে খন্ড খন্ড করে ভাগ করতে হবে, ডেল্টা এল একটা ক্ষুদ্র অংশ নিলাম, এই ডেল্টা এল এর দিক হবে স্পর্শক বরাবর, এই বরাবর ডেল্টা এল দিক, আর কোনটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এটা হচ্ছে আর, আর ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত থিটা, থিটা কত, থিটা ইকুয়াল টু লেখা যাবে থিটা সমান 90 ডিগ্রি, কারণ স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র এখানে কি লিখবো, ডেল বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই ডেল্টা এল সাইন 90 বাই আর স্কোয়ার, দ্যাট মিনস ডেল বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা এল সাইন 90 ইকুয়াল টু 1, ডেল্টা এল হলো। তাহলে বি সমান কত হবে, ইন্টিগ্রেশন ডেল্টা বি, দ্যাট মিনস মিউ জিরো আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন ডেল্টা এল বা টিএল বলতে পারো। ডেল্টা এল মানে কি, এই পরিবাহীর ক্ষুদ্র অংশ, ছোট্ট অংশ। তাহলে এই যে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পুরো ক্ষুদ্র ক্ষুদ্র করে করে পুরো পরিধিটা পাবো, তাহলে ইন্টু 2 পাই আর, এখানে কাটাকুটি করলে হচ্ছে 2, আর কাটলো কত হচ্ছে মিউ জিরো আই বাই 2 আর, এটাই কিন্তু মিউ জিরো আই বাই 2 আর।
এটাই কিন্তু বি ভেক্টরের মান কেন্দ্রবিন্দুতে। এখন দিকটা কেমন হবে দেখো, ডেল এর দিক কোন দিকে, এই দিকে, আর এর দিক এই দিকে। তাহলে এই যে তোমার ডেল এল থেকে আর এর দিকে একটা ডান পাকের স্ক্রু ঘোরাও, ম্যাক্সওয়েলের কর্পস স্ক্রু নিয়ম। তাহলে কি হচ্ছে অ্যান্টিক্লক, এই এরকম তো অ্যান্টিক্লকওয়াইজ, অ্যান্টিক্লকওয়াইজ কি হয়, স্ক্রু মাথা উপর দিকে আসে মানে ঊর্ধ্বমুখী, স্ক্রু লুজ হয়, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে এই যে এই কেন্দ্র ও বিন্দুতে বি ভেক্টরের দিক হবে ঊর্ধ্বমুখী। তাহলে বি সমান কত হলো মিউ 0I/2r। যদি এখানে একই ব্যাসার্ধের আর ব্যাসার্ধের এন খানা এন পাকের কয়েল থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, বি সমান মিউ 0NI/2r। এন পাকের হলে মিউ 0NI/2r। এটা তাহলে এন পাকের জন্য বার করতে বলতে পারে। আর যদি তারটা এরকম না হয়, যদি বৃত্তাংশের আকারে থাকে, ছোট্ট বৃত্ত, এই হচ্ছে বৃত্তের সেন্টার ও, তাহলে এই আই কারেন্ট প্রবেশ করছে, এই আই কারেন্ট বেরিয়ে গেল। তাহলে এই যে কেন্দ্রে থিটা কোণ করেছে, সেক্ষেত্রে এই যে ক্ষুদ্র অংশ হয় এর জন্য তাহলে কত হবে, আমরা ক্যালকুলেশন কি পেয়েছি, বি সমান মিউ 0I/4πr² ইন্টিগ্রেশন ডেল্টা এল, এই ছিল বা ডিএল ছিল। ডেল্টা এল বলতে জাস্ট এইটুকুনি চাপ আমরা বুঝবো। তাহলে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, কোণ সমান মানে এস ইকুয়াল টু আর থিটা একটা সূত্র আছে। তাহলে এখানে কোণ সমান চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ, এখানে বসিয়ে দাও, এই কোণ থিটা কোণ। তাহলে মিউ 0I/4πr² ইন্টু আর থিটা। তাহলে আর কাটলো, ডিরেক্ট কত হচ্ছে মিউ 0I/4πr ইন্টু থিটা। মিউ 0I/4πr ইন্টু থিটা কিন্তু পাওয়া গেল। এটাই কিন্তু তোমার এই থিটা যদি এরকম হয়, ছোট্ট খণ্ড হয়, তাহলে আমরা এই চাপের জন্য আমরা বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে বি ভেক্টর বার করতে পারবো। এখানেও কিন্তু দিকটা কিন্তু হবে ঊর্ধ্বমুখী ভেক্টর। চলো পরবর্তী প্রয়োগে বা অ্যাপ্লিকেশনে যাওয়া যাক। দেখো, বৃত্তাকার পরিবাহী অক্ষের উপর একটা বৃত্তাকার পরিবাহী আছে, এর মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তা এই অক্ষ বলতে আমরা এই যে সেন্টার করে লম্ব করে এই পয়েন্টে, এটা এরকম ভাবে, যেহেতু এটা 2 ডাইমেনশন বোর্ড, সুতরাং আমার তো 3 ডাইমেনশন রাখা যাবে না। এটা হচ্ছে অক্ষর উপর এই পয়েন্টে, মনে করো পয়েন্টের এরকম জায়গায় আছে এই পি পয়েন্ট, এই পি পয়েন্টে বি ভেক্টর বার করতে হবে। তা এই সূত্র একটু লিখে নিই আমরা আবার, ডেল বি ইকুয়াল টু মিউ 0/4π I ডেল্টা এল সাইন থিটা বাই r², এই সূত্র ছিল। এখানে খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। প্রথম কাজ হচ্ছে এই পরিবাহীটাকে খন্ড খন্ড করে করে ভাগ করে, ডেল্টা এল করে করে খন্ড খন্ড করে একটা খন্ড নিলাম, ডেল্টা এল খন্ড, এর দিক হচ্ছে স্পর্শক বরাবর। আর এই ডেল্টা এল থেকে এই যে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ইউ, ডেল্টা এল থেকে পি পয়েন্টের দূরত্ব হলো ইউ, এখান থেকে এই দূরত্ব কিন্তু ইউ। আর আমার পি বিন্দুর ডিস্টেন্স ও পয়েন্ট এক্স, ও বিন্দু থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে বি ভেক্টর বার করতে হবে। তাহলে কি, ও বিন্দু থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে বি ভেক্টর বার করতে হবে। তা খেয়াল করো, থিটা বলতে আমরা এইটাকে থিটা বলছি, এইটা থিটা, থিটা কত, থিটা কিন্তু এখানে 90 ডিগ্রি, কিন্তু থিটা কিন্তু 90 ডিগ্রি। কারণ কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যদি বৃত্ত হয়, এই বৃত্তের স্পর্শ আর তার সঙ্গে এই পি পয়েন্ট এরকম আছে, আর পি পয়েন্ট, আচ্ছা পি পয়েন্টটা যদি এরকম থাকে, এই কালো পেনের মাথা হচ্ছে পি পয়েন্ট, আর এখান থেকে এইটা হচ্ছে নীল পেনের, এইটা হচ্ছে ইউ, এই ইউ কিন্তু এটা ইউ, এটা কিন্তু ইউ। তাহলে এখান থেকে স্পর্শটা নেই, এইটা কত হবে, 90 ডিগ্রি কোণ অবশ্যই হবে। আবার বলছি, এই দেখো, এই হচ্ছে পি পয়েন্ট,
আর এখান থেকে এইটা হচ্ছে এইটা ইউ, আর ওর সঙ্গে স্পর্শ, মানে এর সঙ্গে স্পর্শকার এই যে দেখো 90 ডিগ্রি অটোমেটিক হচ্ছে, দেখো এই যে 90 ডিগ্রি এই কোণটাতে ডেল এল, তো এইটা তো ডেল এল, এইটা হচ্ছে ডেল এল, আর এই যদি ইউ হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি না, অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা থিটা বলতে এই কোণটা কিন্তু, তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সূত্রটা লিখে নিই, মানে শুধু এখানে ডেল বি সমান কি দাঁড়াবে, μ0/4 পাই I ডেল্টা এল সাইন থিটা মানে কত সাইন 90 বাই আর স্কোয়ার বলতে কত, আর বলতে এখানে কি এক্স, এই যে আর বলতে তো এখান থেকে 8 থেকে এই ডিস্টেন্স মানে ইউ স্কোয়ার, দ্যাট মিনস ডেল বি ইকুয়াল টু μ0I/4 পাই ডেল্টা এল বাই ইউ স্কোয়ার, এটা কিন্তু পাওয়া গেল বাই ইউ স্কোয়ার। তাহলে বি সমান এখানে ডিরেক্ট কি লিখবো, ইন্টিগ্রেশন ডেল্টা বি, তার মানে μ0I/4 পাই, আচ্ছা আমরা একটু পরেটা লিখছি, এটা আগে এটা পড়ে নি, কমপ্লিট করি। আমরা ডেল বি সূত্র কিন্তু আমরা এটা পেয়েছিলাম, ডেল বি সূত্র কিন্তু এটা এভাবে থাক, ডেল বি এভাবে হচ্ছে আমাদের এইভাবে আমরা না লিখে আমরা প্রথম থেকে সূত্রটা দেখছি, আবার দেখি ডেল বি ইকুয়াল টু μ0/4 পাই I ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কয়ার, মানে ডেল বি ইকুয়াল টু μ0/4 পাই I ডেল্টা এল সাইন 90 বাই ইউ স্কয়ার। তা এই পর্যন্ত আমাদের থাকলো, এটা থাক। এখন দেখো যে এই যে ডেল বি ডাইরেকশনটা কোনটা হবে, ডেল এল থেকে ইউ এর দিকে ডান পাকের স্ক্রু কল্পনা করো, ডেল এল থেকে ইউ এর দিকে, কারণ ডেল এখানে ইউ আর বলতে ইউ ছিল, ডান পাকের স্ক্রু কল্পনা করলে কি হবে, স্ক্রুর দিকটা কিন্তু এটা কি হচ্ছে এটা অ্যান্টিক্লকওয়াইজ খুলে আসবে, মানে ঊর্ধ্বমুখী, তার মানে এর উপর কিন্তু লম্ব হবে, বি এর দিক হবে, ডেল্টা বি এর দিক হবে ডেল্টা বি এর দিক, এর উপরে লম্ব, টেনে দিই, এটা হচ্ছে কিন্তু ডেল্টা বি, এর উপরে লম্ব হলো, কারণ এই কোণটা কিন্তু অলওয়েজ কিন্তু এই কোণটা 90 ডিগ্রি কিন্তু এই কোণটা। আবার বলছি ডেল এল থেকে ইউ এর দিকে একটা ডান পাকে স্ক্রু কল্পনা করলে কি অ্যান্টিক্লকওয়াইজ, দেখো অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছে ডেল এল থেকে ইউ এর দিকে, ডেল এল এই সাইডে ছিল, এই ডেল এল আর এদিকে ইউ, তাহলে এইভাবে একটা স্ক্রু কল্পনা করলে কি হবে, স্ক্রুর দিকটা স্ক্রুর মাথাটা খুলে আসবে, তাহলে খুলে আসবে মানে কি এরকম ভাবে ডেল বির দিকটা হবে লম্ব হবে, কার উপর লম্ব, ইউ এর উপর লম্ব। আর এখান থেকে আমি একটু লম্ব টেনে নিচ্ছে, একটু দেখে নাও, আর এগুলো একটু উপাংশে ভাগ করতে হবে। এই কোণটা থিটা, তাহলে এটা প্লাস এটা 90 হবে, এটা প্লাস 90, তাহলে কি হচ্ছে এই কোণটাও থিটা হবে, এটা হবে ডেল বি কস থিটা, এই দিক হবে ডেল বি সাইন থিটা, সেম এদিকটার জন্য এদিক কি হবে ডেল বি কস থিটা, উপর দিক হবে ডেল বি সাইন থিটা। আর দেখো ডেল বি কস থিটা উপাংশগুলো কিন্তু ক্যান্সেল হবে, এদিকে ডেল বি কস থিটা হলে ডেল বি কস থিটা, এদিকে ডেল এল এর জন্য কি ডেল এল ডেল বি কস থিটা ক্যান্সেল, এখানে হলে উল্টো দিকে একটা পাওয়া, তার জন্য ডেল বি কস থিটা ক্যান্সেল হবে, এর যদি হলে একটা এদিকে একটা উল্টো দিকে একটা হবে, তার জন্য ডেল বি কস থিটা ক্যান্সেল করে দেবে, আলটিমেট কি পাওয়া গেল ডেল বি সাইন থিটা। অসংখ্য ডেল বি সাইন থিটার যোগফল হচ্ছে কিন্তু বি, ওই জন্য আমরা বি সমান লিখছি, বি সমান সামেশন ওভার ডেল বি সাইন থিটা, ডেল বির জায়গায় এবার মান বসানো যাবে, তাহলে ডেল বি মানে কত, μ0I/4 পাই ডেল এল বাই বি স্কোয়ার। আচ্ছা, আর সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে আর বাই ইউ। এখানে যেগুলো ধ্রুবক সেগুলো বার করে নি, μ0I/4 পাই আরও ধ্রুবক বৃত্তের ব্যাসার্ধ বা ইউ কিউ সামেশন ওভার ডেল এল।
ডেল এল মানে কি, এই যে বৃত্তের ডেল এল হচ্ছে বৃত্তের ক্ষুদ্র অংশ, তাহলে সামেশন ডেল এল মানে ইন্টিগ্রেশন ডেল এল, তার মানে কত I/4 ইউ কিউ, 2 পাই আর হবে, 2 পাই আর। তার মানে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, μ0 I বাই μ0 I, এটা কেটে গেল 2, μ0 I বাই 2 আর স্কোয়ার। আর ইউ মানে কত দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, অতি ইউ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ইউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ইউ সমান কি পাওয়া যাবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এটা কি লিখবো, ইউ কিউ মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে μ0 I বাই 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাই কিন্তু বি ভেক্টর। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তা আবার একটু এইটা একটু পরিষ্কার করে বলছি, তোমাদের একটু এই জায়গাটা সমস্যা হয়, 3 ডাইমেনশন তো এই জন্য। এখানে ডেল এর দিক হচ্ছে স্পর্শক বরাবর, আর এই ডেল এল থেকে যে পয়েন্টে বার করতে হবে সেটাকে ধরা হচ্ছে ইউ। তাহলে ডেল এল এর দিক আর ইউ এর দিক এটা হলো, আর ডেল এল থেকে তাহলে তাহলে ডেল বিটা কোন বরাবর হবে, ডেল এল থেকে ইউ এর দিকের ডান পাকের স্ক্রু কল্পনা করলে দেখো স্ক্রু মারাটা খুলে আসছে, মানে এর উপর লম্ব, কিন্তু এই ইউ এর উপর লম্ব। কারণ এ ক্রস বির ডাইরেকশন কি হয়, এ ক্রস বির ডাইরেকশন হয় এ আর বি এর উপর লম্ব। তাহলে ডেল এল ক্রস ইউ এর দিক, ডেল এল ক্রস ইউ এর দিক কোন দিক হবে, ইউ এর উপর লম্ব। ইউ এর উপর লম্ব মানে এই যে লম্ব, মানে এই লম্ব, এই ইউ এর উপর লম্ব থাকা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি। এটা প্লাস এটা 90, এটা প্লাস এটা 90, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে বি সমান আলটিমেট কি পাওয়া গেল, μ0 I বাই 2 আর স্কোয়ার বা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে বি হচ্ছে অসংখ্য ডেল বি সাইন থিটার যোগফল, সামেশন করে ইন্টিগ্রেশনও বলা যেতে পারে। তাহলে বি এর দিক হচ্ছে অক্ষ বরাবর ঊর্ধ্বমুখী, অক্ষ বরাবর উপর দিকে। এটাই কিন্তু বায়োসাভার্ট সূত্রের আরেকটা প্রয়োগ, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে। যদি ওই যে পি বিন্দুটা, মানে পি বিন্দু উপর দিক হলে কিন্তু বি ভেক্টর দিকটা ঊর্ধ্বমুখী, মানে অক্ষ ঊর্ধ্বমুখী। আর যদি পি যদি নিচের দিকে হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু সেও কিন্তু মানে অন্তর্মুখী হবে। তা এর উপরে তাহলে এরপরে তোমাদের যেটা আছে যে হেলমোস ডাবল কয়েল, তোমরা একটু এটা দেখে রেখো, ওটা খুব সোজা আছে, আশা করি অসুবিধা হবে না। তাহলে বায়োসাভার্ট সূত্রের গুলো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।